1 নম্বর ধারাতে কিন্তু তিনি যাবজ্জীবন দিয়ে দিয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় বা তৃতীয় ধাপে মৃত্যুদণ্ড দেওয়াটা কতটুকু আইনসঙ্গত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এটা আগামী দিনের সময় বলে দেবে। অনেক ইতিমধ্যে বলার চেষ্টা করছেন যে এটা নিয়ে যদি রিড করা হয় তাহলে এই বিচারটা টিকবে না। এটা আমার কথা না, অনেক বিজ্ঞ আইনবিদেরা বিভিন্ন জাতীয় টেলিভিশনে, বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে বলতেছে। এখানে একজন সাক্ষী দিয়েছে যে পুলিশ অফিসার নাকি বলেছে স্যার একজনই গুলি করলে একজনই পড়ে যায়, বাকিরা চলে আসে। তার মানে কি হলো যে পুলিশ একজনের বেশি দুজনের উপরে গুলি করে নাই, এটা ইমপ্লাইজ হয় না? তাহলে এই ধরনের পুয়ার প্রসিকিউশন দেয়া যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে, আমি জানি না সেই পানিশমেন্টটা কতটুকু আইন সিদ্ধ হয়েছে বা আইনগতভাবে গ্রহণযোগ্য হয়েছে। বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশের ভূখণ্ডে কোনো অপরাধ করলে সেটা কখনোই কোনো আন্তর্জাতিক আদালতের এখতিয়ারভুক্ত হতে পারে না। অতীতে ৭৩ সনের আইনটা করে গোলাম আজম সাহেব সহ অন্য যাদেরকে বিচার করা হয়েছে, নিজামী সাহেব ফাঁসি দেওয়া হয়েছে, এটা ওই পটভূমিকায় যে ৭১-এর ১৬ ডিসেম্বরের আগে ওনারা সবাই পাকিস্তানি নাগরিক ছিল, ফলে এটা আন্তর্জাতিক করা হয়েছে জাতিরা। আর সেখানে কিন্তু মূল হুকুমদাতাদেরকে আইসিটির মধ্যে আনা হয় নাই, ইয়াহিয়া খানকে আনা হয় নাই, টিক্কা খানকে আনা হয় নাই, কোন সামরিক কর্মকর্তাদেরকে ওই আইসিটিতে আনা হয় নাই। গনিমতের মাল পাওয়ার জন্য আজকে ৩২ নম্বরে গিয়ে হামলা করা হচ্ছে। তারা তো জানতো এই রায় হবে, এই এনজিওরা তো জানতো এই রায় হবে। এই রায় না হলে, না জানলে আপনি প্রতিক্রিয়াগুলো দেখেন। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ থেকে, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে আনার মতো বক্তব্য দেওয়ার জন্য আমার প্রধান উপদেষ্টা মহোদয়, পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বসে আছেন ক্যামেরার সামনে। সরকার ঘোষণা দিয়েছে তারা ঢাকা শহরে এই ধরনের নৈরাজ্যকর বা অ্যাট্রোসিটি বা সহিংসতা হতে দিবে না, এটা তাদের ঘোষণা ছিল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কমিশনের সামনে ঘোষণা ছিল। সেই ঘোষণার পরেও যখন আজকে ৩২ নম্বরে এই ধরনের সহিংসতা হয়েছে, তার দায় দায়িত্ব অবশ্যই বর্তমান সরকারের উপরে বর্তাবে। সরকার এখান থেকে মুক্তি পাবে কিনা জানি না। যদি কেউ জ্বালাও পোড়াও আগুন ভাঙচুর করে তাদেরকে গুলি করার জন্য, এখন পর্যন্ত গুলি হয় নাই, এখানে এনসিপি নাই, এখানে তো কুসুম ছাত্র নাই। এখানে ৩২ নম্বর বাড়ি দখল করার জন্য কিছু লোক গিয়েছে। যেহেতু বিজ্ঞ বিচারক সাহেব গনিমতের মাল বেটে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, অর্থাৎ ৩২ নম্বরকেও গনিমতের মাল হিসাবে ঘোষণা দিয়েছেন। এইগুলো আপনারা দেখেন না কেন? এটা তো বিচারক সাহেব যে কোনো সম্পত্তি কনফিসকেট করতে পারে সরকারের পক্ষে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কারো সম্পত্তি বাজেয়াপ্ত করা আইনত কেন, কোন জাজ কেন, সুপ্রিম কোর্টের জাজও পারে না। আজকে এই আইসিডির বিচারে কদিন আগেও তো আমরা দেখেছি আইসিটির প্রসিকিউটররা কিভাবে টেলিভিশনে ব্রিফিং করতো। তাহলে ওরাও তো ওই দিন বলতো যে ন্যায় বিচার পেয়েছি, সত্যকার বিচার হয়েছে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে বিচার হয়েছে, দেশের এইটা হয়েছে, ফলানা হয়েছে, ফলানা হয়েছে, বিভিন্ন হয়েছে। আজকেও আমরা একই জিনিস দেখছি। সবচেয়ে দুর্ভাগ্য জিনিস হলো, আমরা আদালতে যদি কোনো মানুষ হইচই করে উঠে কথাবার্তা জুড়ে বলে, তাহলে আদালত অর্ডার অর্ডার বলে হাতুড়ি পিটায়। এটাই আদালতের ট্রেডিশন, এটাই আদালতের নিয়ম। অর্থাৎ বিচারকের সামনে এখানে সবাই এক, বিচারকের পক্ষে কোনো লোক নাই, বিচারক নিজেই একটি পক্ষ। ফলে ওখানে কোনো রকম হইচই হাল্লাগোলা হলে সেখানে বিচারক নিজেই হাতুড়ি পিটাইয়া অর্ডার অর্ডার বলে। কিন্তু আজকে আমরা কি দেখলাম? আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব দাঁড়িয়ে বলছেন আপনারা এখানে হইচই করবেন না। অ্যাজিব যেন কোর্টটা, আদালতটা, বিচারকটা আমার অ্যাটর্নি জেনারেলের অধীনস্থ কোনো ব্যক্তি। এটা তো ভালো এক্সাম্পল সেট করেন না স্যার। এই ছবিগুলাই তো আগামী দিনে, আজকে যেমন আপনি ভিডিও করে ছবি দেখাচ্ছেন, এই ভিডিওটা তো আগামী দিনে দেখানো যাবে, বলা হবে যে আদালতটা ছিল কারো অধীনস্থ, কারো নিয়ন্ত্রিত, কারোর কথা মতে আদালতটা হয়েছে। নাহলে অ্যাটর্নি জেনারেল সেখানে দাঁড়িয়ে মঞ্চে এসে, পোডিয়ামের সামনে এসে সে কেন বলবে আপনারা ধৈর্য ধরেন, শান্ত হন, চুপ করেন? এটাতেই কিন্তু বলা যাচ্ছে যে আদালতটা নিরপেক্ষ ছিল না। আজকে আমি আদালতকে ধন্যবাদ জানাবো, শুকরিয়া জানাবো, সাধুবাদ জানাবো, তিনি জনগণের প্রত্যাশা পূরণ করেছেন। উনি বিচারের
বা বিচারিকের বিষয় নিয়ে কথা বলেন নাই, উনি কোনো পয়েন্ট দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেন নাই। কোথাও আমরা দেখি নাই উনার এই 2.5 ঘন্টার বক্তব্যের মধ্যে কোথাও তিনি বলেছেন যে অমুক হত্যার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান সরাসরি হস্তক্ষেপ করেছে বা ওই যারা গুলি করে মেরেছে তাদেরকে নির্দেশ দিয়েছে। এখানে অ্যাটর্নি জেনারেল সাহেব বা আইজিপি সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্য বলছেন যে আসাদুজ্জামানের বাড়িতে একটা কোর কমিটি ছিল। সেখানে তো কিন্তু বলেন না এই কোর কমিটি সিদ্ধান্ত নিত, উনি বলেছেন কোর কমিটিতে সরাসরি শেখ হাসিনা অনেক বিষয় নিয়ে আলোচনা করত। আচ্ছা ভাই, এটা যে বলেন তো, ওটা ড্রোন দিয়ে যদি মানুষ খবরাখবর নেয় এটা অপরাধ হবে কেন? এখানে অ্যাট্রোসিটির কথা বলা হচ্ছে যে সরকার অ্যাট্রোসিটি অর্থাৎ সহিংসতা বন্ধ করতে পারেন নাই। তাহলে সহিংসতা বন্ধ করা সরকারের দায়িত্ব ছিল। তাহলে সরকার যদি ড্রোন পাঠিয়ে সহিংসতার খবর নেয় তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধ হবে কেন? এখানে লিথাল উইপন তো আমরা কিনেছি, তাহলে আমরা কিনাটা কি অপরাধ হয় নাই? এখনো কি আমাদের কাছে, পুলিশের কাছে, বিজিবির কাছে, সেনাবাহিনীর কাছে লিথাল অস্ত্র আছে না? এখনো কি সেইগুলা ব্যবহার করা হচ্ছে না? তাহলে এইগুলা যদি এখন ব্যবহার করতে হয় তাহলে কি সেটা ফাঁসির হবে? আপনি দেখেন গতকালকে ঢাকা মেট্রোপলিটন কমিশনের পুলিশ কমিশনার সাহেব বলেছেন যে কোথাও কোন রকম গন্ডগোল করতে চাইলে আপনারা সরাসরি গুলি করবেন। উনি সরাসরি গুলি করার নির্দেশ সারা বাংলাদেশে সবাইকে দিয়ে দিয়েছেন। উনি বিং ঢাকা মেট্রোপলিটনের কমিশনার হওয়ার পরেও সারা বাংলাদেশে সেই নির্দেশ চলে গেছে। আগামী দিনে এইটাও কি, এই ক্যাসেটটাও কি হবে না? এখানে সিআইডির ক্যাসেটটাকে সত্যায়িত করার জন্য বলা হয়েছে। সিআইডি তো গভর্নমেন্টের অনুগত একটি প্রতিষ্ঠান। সিআইডির বক্তব্যতে আদালতে কখনোই সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ দেয় না, এখানে তৃতীয় পক্ষের লাগে। সিআইডি যে বক্তব্যগুলো বলেছে সেটা অন্য কাউকে দিয়া ভেরিফাইড বা জাস্টিফাইড বা ইয়া করা হয় নাই। আমরা আজকে 2.5 ঘন্টা যারা দেখলাম, যেটা বুঝলাম, যেটা শুনলাম, যে বক্তব্যগুলো পরিচালনার, তাতে প্রচন্ড ভাবে আমরা দেখতে পেলাম যে এখানে কোন প্রকার প্রসিকিউশন ছিল না, অত্যন্ত নিম্নমানের প্রসিকিউশন হয়েছে। এখানে আদালতের সামনে সুস্পষ্ট ভাবে একটি পয়েন্টও তারা প্রমাণ করতে পারে নাই। কিন্তু বিজ্ঞ আদালত জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য উনি একটি কারণে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে পরবর্তীতে তো সেকেন্ড থার্ডে এর চেয়ে বড় পানিশমেন্ট হতে পারে না। আপনি প্রথম কাউন্টে আপনি তাকে যাবজ্জীবন দিয়ে দিয়েছেন, তার মানে 1 নম্বর যে অপরাধটা উনি করেছেন, যেই চার্জশিট আনা হয়েছে, তাহলে 1 নম্বর বললেন কেন সেটাকে? সে 1 নম্বর ধারাতে কিন্তু তিনি যাবজ্জীবন দিয়ে দিয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় বা তৃতীয় ধাপে মৃত্যুদণ্ড দেওয়াটা কতটুকু আইনসঙ্গত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এটা আগামী দিনের সময়ই বলে দিবে। অনেক ইতিমধ্যে বলার চেষ্টা করছেন যে এটা নিয়ে যদি রিড করা হয় তাহলে এই বিচারটা টিকবে না। এটা আমার কথা না, অনেক বিজ্ঞ আইনবিদরা বিভিন্ন জাতীয় টেলিভিশনে, বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে বলতেছেন। আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা অনুযায়ী ভারত না, প্রত্যাশা অনুযায়ী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান সাহেব আপিল করবেন এবং তিনি বলে দিয়েছেন যে আপিল করা যাবে, তবে ওনারা এসে উপস্থিত হয়ে আপিল করতে হবে। এই সুন্দর কথা। ওনাদেরকে মামলা ফেস করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া পর্যন্ত তাদেরকে আদালতে আনা গেল না। এখনই আদালতের উপরে আপিল করার জন্য তাজুল সাহেব বলে দিয়েছেন যে তারা আদালতে উপস্থিত না হইলে তারা আপিল করতে পারবে না। অথচ বিজ্ঞ আদালত তাদের সই মুড়ি নকল দেওয়াই নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ তারা যে আপিল করবে তার আগে যে এই রায়ের কপি নিবে, সেই কপি দিতেও মাননীয় বিজ্ঞ আদালত রায় দিয়ে দিয়েছে যে তাদেরকে কপি দেওয়া যাবে না।
অথচ তাজুল সাহেব বলছেন যে তারা আপিল করতে পারবে, তবে সে আপিলের জন্য তারা আদালতে এসে উপস্থিত হতে হবে, হাজিরা দিতে হবে আদালতরা যে এখানে আপিল করবে। এটা কন্ট্রাডিক্ট করে না? এটা সাধারণ মানুষের চোখে কি পড়ে না? তো এরকম এত পুয়ার, এত নিম্নমানের প্রসিকিউশন এত বড় মামলায় হবে। তাজুল সাহেব কিন্তু নিজামী সাহেবেরও ডিফেন্স লয়ার ছিল, অতীতে যাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, তাদেরও কিন্তু ডিফেন্স লয়ার ছিল। সেখানে কিন্তু কোনো কিছু সে করতে পারে নাই। আজকে প্রসিকিউশন হিসাবে তার পারফরমেন্স আমি বলবো, সবাই বলবে, শুধু আমি না। আপনি দেখেন কত নিম্নমানের। এখানে রাজাকারের কথা বলা হয়েছে, গালি দিয়েছে। গালি দেওয়া কি পানিশেবল টু ডেথ? কাউকে যদি অবজ্ঞা করা হয়, টিটকারি মারা হয়, গালি দেওয়া হয়, তাহলে সেটা কি কখনোই পানিশেবল টু ডেথ হতে পারে? বলেন। তিনি যদি কাউকে বলে থাকে এবং যেটাকে প্রমাণিত সত্য নয়, উনি তাপসের সঙ্গে যে কথা বলেছে এবং ইনুর সঙ্গে সে কথা বলেছে, ইনু বলছে এটা আমি স্ক্রোলে দিয়ে দিচ্ছি, তার মানে ইনু যখন তথ্যমন্ত্রী ছিল কিন্তু তখনকার বক্তব্য, অর্থাৎ আগের যে গন্ডগোলটা হয়েছিল ওই সময়ের কথা, যখন বিপি নুনের আন্দোলন করেছিল, এই কোটা বিরোধী আন্দোলনের। এখানে ঢাকা ইউনিভার্সিটির মাকসুদের সঙ্গে কি কথা বলেছে? মাকসুদ তো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যক্তি নয়। উনি মাকসুদের সঙ্গে হয়তো ওনার মনের ভাব আদান প্রদান করেছেন, হয়তো বিসি সাহেবকে বলেছেন তুমি তোমার ছেলে মেয়েদেরকে একটু বুঝাও, না হলে কি হবে না হবে। সেটা পানিশেবল টু ডেথ হয় কি করে? এখানে বলা হয়েছে সাভারের 6টা হত্যার সঙ্গে সে জড়িত, বলা হয়েছে যে ডেমরার ওখানে হত্যার সঙ্গে জড়িত, কিন্তু কোথাও তো বলে নাই যারা গুলি করেছে তাদের সঙ্গে শেখ হাসিনার কোন সরাসরি যোগাযোগ হয়েছিল বা যোগাযোগ ছিল। ওনাকে তো নর্মাল আদালতে মামলা করা যেত, এটা নর্মাল আদালত এজ এ হুকুমদাতা আসামি হিসাবে তার ফাঁসি দেওয়া যেত, কিন্তু আইসিটিতে নিয়ে আসলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের কোন মানুষ বাংলাদেশের ভূখণ্ডে কোনো অপরাধ করলে সেটা কখনোই কোনো আন্তর্জাতিক আদালতের এখতিয়ারভূত হতে পারে না। অতীতে 73 সনে আইনটা করে গোলাম আজম সাহেব সহ অন্য যাদেরকে বিচার করা হয়েছে, নিজামী সাহেব ফাঁসি দেওয়া হয়েছে, এটা ওই পটভূমিকায় যে 71-এর 16 ডিসেম্বরের আগে ওনারা সবাই পাকিস্তানি নাগরিক ছিল, ফলে এটা আন্তর্জাতিক করা হয়েছে জাতিটা। আর সেখানে কিন্তু মূল হুকুমদাতাদেরকে আইসিটির মধ্যে আনা হয় নাই, ইয়াহিয়া খানকে আনা হয় নাই, টিক্কা খানকে আনা হয় নাই, কোন সামরিক কর্মকর্তাদেরকে ওই আইসিটিতে আনা হয় নাই। 73 সনে আইসিটিতে আনা হয়েছিল যে সমস্ত রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি মিলে ছিল যারা পাকিস্তানকে যুদ্ধে সহযোগিতা করেছে এবং মানবতা অপরাধ করেছে বাংলাদেশের মাটিতে, তাদেরকে আনা হয়েছিল। কিন্তু আজকের পটভূমিকা তো সম্পূর্ণ বিপরীত। এখানে শেখ হাসিনা একটা সরকার প্রধান, অ্যাট্রোসিটি বা সহিংসতা বন্ধ করার সর্বময় ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এখানে একজন সাক্ষী দিয়েছে যে পুলিশ অফিসার নাকি বলেছে স্যার একজনই গুলি করলে একজনই পড়ে যায়, বাকিরা চলে আসে। তার মানে কি হলো যে পুলিশ একজনের বেশি দুজনের উপরে গুলি করে নাই, এটা ইমপ্লাইজ হয় না? তাহলে এই ধরনের পুয়ার প্রসিকিউশন দিয়া যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে, আমি জানি না সেই পানিশমেন্টটা কতটুকু আইন সিদ্ধ হয়েছে বা আইনগতভাবে গ্রহণযোগ্য হয়েছে। তবে হ্যাঁ, আমি সহ বাংলাদেশের সকল মানুষ খুশি হয়েছে, বিচারককে ধন্যবাদ জানাচ্ছি যে উনি সাহস করে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য মানুষ যেটা চেয়েছিল সেটা উনি পূর্ণ করেছেন। এটা ইতিহাসের খাতায় উনি থাকবে। জনগণের প্রত্যাশা আইনের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে। জনগণ যা চায় তাই সংবিধান, জনগণের প্রত্যাশাই দেশের আইনের উৎস। জনগণ যে প্রত্যাশা করবে সেটাই আইন অনুযায়ী আইন হিসেবে প্রতিস্থাপিত হবে, আইন হিসাবে তৈরি করা হবে, সংবিধান মধ্যে সেটা আসবে। কাজে এখানে আজকের বিচারের মাধ্যমে জনগণের প্রত্যাশা। আমি আর দুইটা পয়েন্ট একটু আপনাকে
দুইটা পয়েন্ট একটু ধরাই দিতে চাই, এগুলোতে আমরা একটু আপনার বিশ্লেষণ আশা করি। একটা হলো, ইন্ডিয়াকে অনুরোধ জানানো হয়েছে আজকে আবার এই রায়ের পরে শেখ হাসিনা এবং আপনার আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য। এটা ইন্ডিয়া কি ফেরত দিবে কিনা আমি জানি না, আপনি ইন্ডিয়ার পক্ষ থেকে তো আপনি বলবেন না আপনার আপনার বিশ্লেষণ ধারণা কি। নাম্বার 2 হচ্ছে ধানমন্ডি 32 নিয়ে এখনো যখন আমরা কথা বলছি তখনও বিশৃঙ্খলা চলছে, একটা মানে মগের মুল্লুকের দেশ, আইন শৃঙ্খলা আছে, আর্মি ঠেকাতে পারছে না, আর্মির কথা শুনছে না। কিছু ছেলে পেলে এগুলা যে ছাত্র জনতার নাম দেয়, কিন্তু আসলে ছাত্র জনতা তো ফিরে গেছে ঘরে। এইগুলার উদ্দেশ্য কি, এটার ফলাফল কি? প্রথমে ভারতের ব্যাপারে যেটা বলবো, বাংলাদেশ মন্ত্রণালয়ের একটা প্রিমেচিউর অ্যাকশন, এত তাড়াতাড়ি ভারতের কাছে এটা আহ্বান জানানোটা এক ধরনের দেউলিয়াপনা হয়েছে, এটা অত্যন্ত প্রিমেচিউর। এখন এই ভারতকে আহ্বান জানানোর মতো অবস্থা হয় নাই, কিন্তু ভারত দেখেন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যে আমরা শেখ হাসিনার সাজা হয়েছে এটা আমরা জেনেছি, আমরা জানি, তারা স্বীকার জানি। তারপরে কি বলছে, বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব অব্যাহত থাকবে এবং আমরা বন্ধুত্বকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কাজেই সে বন্ধুত্বটা নিশ্চিত করেছে, তারা তো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ন্যূনতম আভাস ও ইঙ্গিত দেয় নাই, যারা বাংলাদেশের বক্তব্যকে ন্যূনতম পাত্তা দেয় নাই। এই অডাসিটি ভারত দেখিয়েছে। আমরা কি করবো ভারতের সঙ্গে? চলো আজকে ভারতকে আক্রমণ করি, চলেন আজকে সবাই মিলে আমরা 32 নম্বর না, চলেন আমরা ভারতের দিকে চলি, চলো চলো ভারত চলো। আমরা তো অনেক বড়, আমাদের ভারত, আমাদের সারা ভারত মানচিত্র, ভারতের মানচিত্র দেখতে পারবে না। অনেকে বলে বেড়াচ্ছেন, অনেক ব্যারিস্টার সাহেব বলে বেড়াচ্ছেন টেলিভিশনে যে বাংলাদেশ না একে ভারত তার মানচিত্র রাখতে পারবে না। কি অদ্ভুত কথা বলেন। চলেন আমরা ভারত চলো শেখ হাসিনাকে ধরে নিয়ে আসি, সে আহ্বান জানান, সে ডাক দেন, পল্টনে ডাক দেন কালকে কারো। আর 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে সেটা তো তারা চ্যালেঞ্জ দিল মেট্রোপলিটন কমিশনার সাহেবকে, যিনি গতকালকে বলেছেন যদি কেউ জ্বালাও পোড়াও আগুন ভাঙচুর করে তাদেরকে গুলি করার জন্য। এখন তো গুলি হয় নাই, এখানে এনসিপি নাই, এখানে তো বৈষম্য ছাত্ররা নাই, এখানে 32 নম্বর বাড়ি দখল করার জন্য কিছু লোক গিয়েছে। যেহেতু বিজ্ঞ বিচারক সাহেব গনিমতের মাল বেটে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, অর্থাৎ 32 নম্বরকেও গনিমতের মাল হিসাবে ঘোষণা দিয়েছেন। এইগুলো আপনারা দেখেন না কেন? এটা তো বিচারক সাহেব যে কোনো সম্পত্তি কনফিসেন্স করতে পারে সরকারের পক্ষে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কারো সম্পত্তি বাজেয়াপ্ত করা আইনত কেন কোন জাজ, কেন সুপ্রিম কোর্টের জাজও পারে না। কিন্তু আমার বিজ্ঞ আদালত বলে দিয়েছে যে শেখ হাসিনার সকল সম্পত্তি, কামালের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, ভেরি গুড, বাজেয়াপ্ত অবশ্যই করতে পারেন, তবে উনি গনিমতের মাল হিসাবে সবাইকে বাইটে দিতে বলছেন। এরকম যদি গনিমতের মাল পাওয়া যাবে জানতাম, তাহলে আমরা তো সকল পরিবার পরিজন নিয়ে গিয়া এই মুক্তিযুদ্ধ এই সংগ্রামে ঝাঁপাই পড়তাম, বুড়া বয়সে শহীদ হয়ে যেতাম, তাহলে বাকি জীবনটা আমার পরিবার গুলো সুখে থাকতে পারতো। আজকে গনিমতের মালের জন্য যে কত লোক দাঁড়ায় গেছে, এবং এই গনিমতের মাল পাওয়ার জন্য আজকে 32 নম্বরে গিয়ে হামলা করা হচ্ছে। ওরা তো জানতো এই রায় হবে, এই এনজিওরা তো জানতো এই রায় হবে। এই রায় না হলে, না জানলে আপনি প্রতিক্রিয়া গুলো দেখেন, তাৎক্ষণিক ভাবে বাংলাদেশ থেকে, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে আনার মতো বক্তব্য দেওয়ার জন্য আমার প্রধান উপদেষ্টা মহোদয়, পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বসে আছেন ক্যামেরার সামনে। রায়টাও শেষ হইলো, উইদিন 30 সেকেন্ড or 1 মিনিটের মধ্যে ওনার বক্তব্য দিয়ে দিলেন। এই যে অবস্থা আমাদের, এইভাবে আমরা বিশ্লেষণ সৃষ্টি করছি। আজকে যদি রাজনৈতিক ভাবে বলছি, যদি এই ফাঁসি দেওয়ার রায়টা ন্যায় বিচারে স্বার্থে হয়ে থাকে, তাহলে অতীতে যতগুলো ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, সবগুলোই তো ন্যায় বিচারের জন্য হয়েছে। প্রতিটি সরকারই তো তার ক্ষমতাসীন অবস্থায় যাদেরকে ফাঁসি দিয়েছেন তাদের ফাঁসিটাকে ন্যায় বিচারের জন্যই তো দাবি করেছেন। এইবার তো তারা তাই করতেছেন, ন্যায় বিচারের দাবি করতেছেন। আন্তর্জাতিক মানদণ্ডে বিচারটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনি দেখেন। এখানে জাতিসংঘের বক্তব্যকে আদালতে আনা হয়েছে,
এরপরে আদালত কি বলেছে, জাতিসংঘ কি বলেছে, সেইগুলো তো আপনি আনেন নাই। অথচ বিজ্ঞ আদালত এক সপ্তাহ আগে কে কি বলেছে সেটাও আদালতের নজরে এনেছেন, উনি অবজারভেশনে সেটা উল্লেখ করেছেন। কাজে আমি এটাকে সুষ্ঠু ন্যায় বিচার বলবো না, কোন অবস্থাতে এটাকে ন্যায় বিচার বলবো না, কোন অবস্থাতে সুষ্ঠু বিচার বলবো না। এখানে আদালতের কোনো এখতিয়ার নাই, আইনের কোনো কিছু নাই, আইনের কোনো ব্যাখ্যা নাই, এখানে প্রসিকিউশনের কোনো কৃতিত্ব নাই, এখানে অপরাধ হয়েছে কিনা সেটাও প্রমাণিত হয় নাই, এগুলোর কোনো কিছু আসা যায় নাই। কিন্তু জনগণের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমি তার জন্য বিজ্ঞ আদালতের কাছে, বিজ্ঞ বিচারকদের কাছে কৃতজ্ঞ। তারা জনগণের প্রতি সম্মান দেখেছেন, জনগণের প্রত্যাশাকে সম্মান দিয়েছেন। এখন এই বিচার রায় কার্যকরী হবে কিভাবে? আপনি দেখেন, এখন কালকে যদি এই নকল উঠানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে ওই আইজিপি সাহেবকে, মামুন সাহেবকে, আইজিপি সাহেব কালকে এটাকে উঠে উচ্চ আদালতে আপিল করার সঙ্গে সঙ্গে উনি যেটা পাবেন সেটা যাবে, তিনি মুক্ত হয়ে গেলেন। 5 বছর জেল দিয়ে কি হলো? উনি তো 5 বছর জেলে থাকবেন না, উনি তো জামিন নিয়ে বেরিয়ে যাবেন। বিচারের নামে যদি আপনারা এরকম প্রহসন করেন, বিচারের নামে যদি মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, তো সবাই কি আপনাদের চোখে দেখবে? সবাই কি আপনাদের অ্যাঙ্গেলে দেখবে? আপনাদের লেন্স দিয়ে কি সবাই বাংলাদেশকে দেখবে? আপনাদের বিচারকে দেখবে? আপনি একজন আইজিপি কে, সরকারি কর্মকর্তাকে এটা রাজসাক্ষী বানালেন। তার মানে আগামী দিনে যত পুলিশ কর্মকর্তা আছে, যত প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশে মানুষের অত্যাচার, অনাচার, অবিচার চালিয়েছে, দুর্নীতি করেছে, মানুষের উপর ক্ষমতার কড়িকাঠ ঘুরিয়েছে, যে সমস্ত সেক্রেটারিরা যা ইচ্ছা তা করেছে, আপনি তাদেরকে দালালির বিনিময়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে তাদেরকে মাফ করে পথ সুগম করে দিলেন। কিন্তু রাজনীতিবিদ, তাদের পক্ষ আপনারা নিলেন না। অর্থাৎ রাজনীতি করার যে চেষ্টা করা হচ্ছে সেটা আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা সেটা বুঝেন না। আজকে যখন দেখি, দুর্ভাগ্য দেখি, যখন জামাত বা আইসি বা ওই এবি পার্টি যখন বলে ন্যায় বিচার পেয়েছেন, তো ইচ্ছা করে জিজ্ঞাসা করতে এবি পার্টি তাজুল সাহেবকে, আপনি যখন ডিফেন্স লয়ার ছিলেন, তখন যখন রায়গুলা মৃত্যুদণ্ড হয়েছিল, সেটাও কি ন্যায় বিচার হয়েছিল? আমি জামাতকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আপনারা আজকে ন্যায় বিচার হয়েছেন, বলেছেন অতীতের কেউ অন্যায় করে মাপ পাবে না, তাহলে এটাই কি প্রমাণিত হয় নাই যখন আপনাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, যে অতীতে আপনারা যে অন্যায় করেছিলেন সেই অন্যায় মাপ পাইন নাই? এটাই যদি ন্যায় বিচার হয়ে থাকে, তাহলে অতীতে আমরা যারা বিভিন্ন সময় জেল, জুলুম, নির্যাতন খেয়েছি, আমাদেরকে রায় দিয়েছে, আদালতের রায় আমরা জেল কেটেছি, তবে সেইগুলো ন্যায় বিচার ছিল। সেইগুলো রাজনীতিবিদদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছিল, যাতে রাজনীতিবিদরা সেই ধরনের অপরাধ করতে আর সাহস না পায়। কাজে আজকে বিচার হয়েছে, রায় হয়েছে, সবকিছুর উদ্দেশ্য ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য। আমি ধন্যবাদ জানাই সরকার তার একটি ওয়াদা বা জনগণের সামনে যে কথা বলেছে সেটা পূর্ণ করলেন, সংস্কার করেছেন, দ্বিতীয়টা পূর্ণ করলেন। অর্থাৎ প্রথম বলছেন সংস্কার করবেন, তারপরে বিচার করবেন, আজকে বিচার করার মাধ্যমে তার দ্বিতীয় ধাপ উনি উত্তরণ করলেন। এবং তৃতীয় ধাপ হলো একটি সুষ্ঠু উৎসবমুখ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। আমরা সেটার দিকে তাকিয়ে আছি, সেই প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছি। আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেব অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু উৎসবমুখ নির্বাচনের ব্যবস্থা করবেন এবং তার জন্য সবাই সহযোগিতা করবেন। ইতিমধ্যে ইলেকশন কমিশন, ইসি সাহেব হাত উপরে তুলে বলেছেন ওনার পক্ষে সুষ্ঠু নির্বাচন করানো সম্ভব নয়। তিনি স্পষ্ট বলে দিয়েছেন ওনার একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করানো সম্ভব নয়, তিনি তাই সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। একটা ছোট প্রশ্ন ছিল, আমি কোনো বিতর্ক যাব আপনার কাছে জানতে চাই। আপনি বলেছেন বিচার করলো, সংস্কার করলো,
এই বিচার, এই সংস্কারে আপনি কি নিজে স্যাটিসফাই? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ধানমন্ডি 32 কি দোষ করলো? এই বিচার রায়ের সাথে ধানমন্ডি 32-এর সম্পর্কটা কি? আপনিও তো গেছেন, ধানমন্ডি 32 সম্পর্কে ইতিহাস আপনার জানা আছে, আপনি একজন মুক্তিযোদ্ধা। ধানমন্ডি 32 নম্বর শেখ হাসিনার সম্পত্তি, যদিও শেখ হাসিনা সেই সম্পত্তিটাকে লিখে দিই, বঙ্গবন্ধু ট্রাস্টে লিখে দিচ্ছে, কিন্তু অনেকে জানে না। সরকার যখন শেখ হাসিনা সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তখন অনেকেই ধরে নিয়েছে এটাও বাজেয়াপ্ত সম্পত্তির অংশ। ফলে তারা গনিমতের মাল দখল করার জন্য দৌড়ে আসে, এখানে চলে গেছে, এবং যে যেটুকু দখল করতে পারে তারা যুদ্ধাহত হিসাবে আমার 2024 সালের এই বৈষম্য আন্দোলনে যুদ্ধাহত হিসাবে তারা ওইটা ভাগ পাবে, এটা আদালত বলে দিয়েছে। এটা যদিও পর্যাপ্ত নয় বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, যে এইটুকুই পর্যাপ্ত নয়, গনিমতের মাল আরো কোথায় কোথায় আছে সেগুলো বের করে হয়তো জনগণের কাছে বিলিয়ে দেওয়া হবে। এটা তো অন্য কিছু কারণে না, গনিমতের মালের অংশগ্রহণ করার জন্য। এবং এটা সরকারের সর্বনাশ ডাকিয়ে আনলো। সরকার দেশে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে না, এটার একটা দালিলিক প্রমাণ আজকে দাঁড়িয়ে গেল, যে পুলিশ এবং সেনাবাহিনী গিয়েও সেখানে আইন শৃঙ্খলা বা কোনো সম্পত্তিকে এই সরকার রক্ষা করতে পারে নাই। এটা একটা দালিলিক প্রমাণ আজকে হয়ে গেল। আগে কে কি ভাঙচুর করছে, কি করছে, সেটা সরকার অনেকটা দুনামনা ছিল, কিন্তু এইবার তো সরকার ঘোষণা দিয়েছে তারা ঢাকা শহরে এই ধরনের নৈরাজ্যকর বা অ্যাট্রোসিটি বা সহিংসতা হতে দিবে না, তাদের ঘোষণা ছিল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কমিশনের সামনে ঘোষণা ছিল। সেই ঘোষণার পরেও যখন আজকে 32 নম্বরে এই ধরনের সহিংসতা হয়েছে, তার দায় দায়িত্ব অবশ্যই বর্তমান সরকারের উপরে বর্তাবে। সরকার এখান থেকে মুক্তি পাবে কিনা জানি না। আর সংস্কারের কথা বলছি, আমি তো বলেছি এই সংস্কারের নামে প্রহসন করা হয়েছে, সেই সংস্কার ব্যর্থ হয়েছে। আমি তো বলেছি বিচারের নামে প্রহসন করা হয়েছে, কিন্তু তারপরেও সরকার যেহেতু স্বীকার করে নিয়েছে তারা সংস্কার সমাপ্ত করেছে অত্যন্ত দক্ষতার সঙ্গে, সরকার তো তার দায়িত্ব পালন করে ফেলেছে। আবার সরকার বলেছে তারা শেষ পর্যন্ত বিচার করতে পেরেছে, এটা তাদের তৃপ্তির ঢেকু তারা ফেলেছে, কাজে তাদের বিচারও হয়ে গেছে। এখন দুইটি ধাপ তারা পার হয়ে গেছেন। তারা তো বলে নাই কোথাও আমি সংস্কার করতে পারি নাই এবং আমি বিচারও করতে পারলাম না, এই কথা তো বলে নাই। তুমি দুইটা করতে পারছো, এখন তৃতীয়টা করে ফেলো, তৃতীয়টার প্রস্তুতি নিয়ে ফেলো। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জনগণ অপেক্ষা করবে, তুমি ইলেকশনের ডেট ডিক্লেয়ার করে দাও, নির্বাচন কমিশনকে নির্দেশ দাও ইলেকশনের ডেট ডিক্লেয়ার করতে। এখন এই মুহূর্তে আসা চিফ ইলেকশন কমিশনার সিসি সাহেব কেন বলছেন ওনার পক্ষে একা নির্বাচন করানো সম্ভব নয়? সকল প্রস্তুতি নিয়ে এসে, তারপরে কোন রাজনৈতিক দল যদি ওনার সঙ্গে সহযোগিতা না করে তাহলে কি নির্বাচন করাবেন না? তাহলে কি নির্বাচন করাতে পারবেন না? তাহলে কি নির্বাচন হবে না? এই কথাগুলোর তো জবাব দিতে হবে। এই প্রশ্নগুলো তো উঠবে জনমনে, জনগণের মধ্যে তো এই প্রশ্নগুলো উঠবে। তাহলে আপনি কেন অনাহুতভাবে এই কথাটা বললেন? কেন আপনি আপনার বক্তব্য দিলেন যে ইলেকশন কমিশনের একার পক্ষে নির্বাচন করানো সম্ভব নয়? তাহলে কয়জনের পক্ষে করতে হবে? ইলেকশন কমিশনের সঙ্গে আর কারা কারা থাকবে? পুরা সরকারই তো আপনার অধীনস্থ হয়ে যাবে। আপনি ইলেকশনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের তাবৎ সরকারি মেশিনারি সবাই আপনার অধীনে হয়ে যাবে। তারপরে আপনি নির্বাচন করাতে পারবেন না কেন? রাজনৈতিক দলের সহযোগিতা, রাজনৈতিক দলকে বিজয়ী না করলে সে সহযোগিতা করবে কেন আপনার সঙ্গে? একটি রাজনৈতিক দল যদি তার আসন নিশ্চয়তা না পায়, বিজয় নিশ্চয়তা না পায়, তাহলে সে নির্বাচনে সহযোগিতা কেন করবে? তার মানে আপনি আবার একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করলেন। আপনার বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, দায়িত্বশীল মানুষ, আপনারা যদি এই ধরনের ছেলেমি কথা বলেন, খেলমি কথা বলেন, এই ধরনের অন্তঃসারশূন্য কথা বলেন, উদ্দেশ্যহীন বক্তব্য দেন, তাহলে তো জাতির জন্য দুর্ভাগ্য স্যার। এটা জাতির জন্য চরম দুর্ভাগ্য যে জাতি আজকে প্রচন্ড রকম নেতৃত্বের ক্রাইসিসে ভুগতেছে। কোন পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব নাই, সবাই আমরা পচে গেছি, সবাই আমরা কাউকে না কাউকে তুষ্ট করতে চাই, কারো না কারো তুষামতি করতে চাই, কারো না কারোকে সন্তুষ্ট করায় আমার সারাদিনের লক্ষ্য থাকে। এইভাবে তো জাতীয় নেতৃত্ব দেওয়া যাবে না। আজকে আমি বলেছিলাম ইসলাম প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় কাজ করেছে হুবাইদে চুক্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা বিজয়ের পরে উনি মক্কায় প্রবেশ করেন নাই, কারণ ওই সময় মক্কায় প্রবেশ করলে অনেক মানুষের প্রাণহানি হইতো, অনেক বিচার করতে হতো। তিনি মদিনায় ফিরত চলে গেছিলেন। তারপরে মক্কাবাসীরা দলে দলে সবাই সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে যদি এই বিচারের নামে প্রহসন না করে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাতো, আমার সন্তান তুল্য এনসিপির ছেলেরা যদি এই উদাহরণ দেখাইতে পারত যে আসেন আমরা বিজয়ী হয়েছি, পরাজয়ের প্রতি আমাদের আর কোনো আক্রোশ নাই, যারা হেরে গেছেন তাদের প্রতি আমাদের আর কোনো বিদ্বেষ নাই, কারণ যে জয়ী হয় তাকেই তো মহানুভবতা দেখাতে হয়, যে ক্ষমতায় যায় তাকেই তো অন্যের সঙ্গে ক্ষমতা বন্টন করতে হয়। আজকে তো আমার এনসি ভাইরা ক্ষমতায়ও নাই, বিজয়ীর পথেও নাই, তারা বিপ্লবটাকে ধ্বংস করে দিয়ে তাদেরকে একটা ক্ষুদ্র রাজনৈতিক দলে পরিণত করেছে। তারপরেও যদি তাদের বক্তব্য এরকম অসার বক্তব্য হয়, যদি বলে ভারত থেকে 1 মাসের মধ্যে ফিরে নিয়ে আসতে পারবে, আনতে হবে, তাহলে এটা কার বিরুদ্ধে যাচ্ছে? তাহলে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে যাবে। যদি 1 মাসের মধ্যে এনসিবির নাহিদ সাহেবের বক্তব্য অনুযায়ী যদি অন্তর্বর্তী সরকার বা সরকার প্রধান শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে 1 মাস পরে এনসিপি নাহিদ সাহেব কাকে দায়ী করবেন? এই ব্যর্থতার দায় কার হবে? উনি যদি মনে করেন এই ব্যর্থতা ভারতের হবে, তো ভারত কি উনাকে কেয়ার করে না মান্য করে? ভারতের কাছে কি উনি বা আমরা কেউ প্রাসঙ্গিক? তাহলে তো এটা বর্তাবে আমার সরকার প্রধানের ব্যর্থতা হিসেবে, আমার সরকার প্রধানের ঘাড়ে গিয়ে দাঁড়াবে। কাজেই নাহিদ সাহেব আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে, যাতে কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা করে, যদিও অনেকে আপনাদের পক্ষ নিলে পরে দর্শক কমে যায় বলছে অনেকগুলা মিডিয়া, তারপরে আমি আপনাদের পক্ষ নিতে চাই, কারণ আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনাদের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব। আগামী প্রজন্ম ওই তারুণ্যের মাধ্যমে বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে পারবো। আপনারা এরকম পচা, এরকম ধামাধোলা গদবাদা বক্তব্য দিয়েন না। To find out some good advisor. আপনারা, আপনাদের জন্য আগে ছিল USAID, যারা আপনাদেরকে আন্দোলনের জন্য সকল বুদ্ধি মেধা সাহায্য করেছে, আপনারা সফল হয়েছেন। এখন তো USAID নাই, জাতিসংঘ নাই, তারা চলে গেছে। এখন আপনি দেশে বা বিদেশ থেকে আপনারা কিছু অভিভাবক নেন, যারা আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। দল আপনারাই চালাবেন, কিন্তু আপনারা কিছু কনসালটেন্ট নেন, যে কনসালটেন্টরা আপনাদের জন্য রিসার্চ করবে, আপনাদের জন্য তারা বিভিন্ন জিনিস তৈরি করে দেবে, রিসার্চের মাধ্যমে তথ্য প্রবাহ সংগ্রহ করে আপনাদেরকে গাইড করবে, আপনাদেরকে দিবে যাতে আপনারা সঠিক পথে চলতে পারেন। এটা দরকার। এনসিপির কাছ থেকে আজকের এই বক্তব্যে আশা করি নাই যে 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনতে হবে। এরকম ইনফিনিটি স্টেটমেন্ট যেটা কার্যকর করার মতো কোন শক্তি বাংলাদেশ সরকারেরও নাই, জনগণেরও নাই, কোন রাজনৈতিক দলেরও নাই। এই জন্য অসার বক্তব্যটা নাহিদ সাহেব আপনাকে মানায় নাই। জানি যে কোনো লোকের কাজকে সমালোচনা করলে লোক খেপে যাবেন, হয়তো আপনারা খেপে যাবেন, তো যান খেপে।